হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আফ্রিকা মহাদেশ, সেই আফ্রিকা মহাদেশের 112 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা পড়ব। এর আগের পৃষ্ঠাগুলির পাঠের বিস্তারিত আলোচনা তোমরা আগের পাঠের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো শুরু করা যায়। এখানে কি বলা যায় না, নীলনদ অববাহিকা। নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণেই প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই কী ছিল, নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমি অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরে যা কিছু সমৃদ্ধি তার নীলনদের জন্যই, তাই মিশর হলো নীলনদের দান। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কাকে নীলনদের দান বলা হয়, কেন, নীলনদের প্রবাহপথটা কেমন? আর নীলনদের মানচিত্র দেখে বোঝা যায় নীলনদে সারা বছর জল থাকে। নীলনদে সারা বছর জলপ্রবাহ কোথা থেকে আসে, নীলনদে বন্যা হয়, তার কারণ কি? নীলনদের দুটি উৎস, হোয়াইট নীলের উৎস আর ব্লু নীলের উৎস। হোয়াইট নীলের উৎস কোথায়? বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ থেকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এখানে সারা বছর বৃষ্টি হয় আর নীলনদে সারা বছর জল। আর ব্লু নীলের উৎস হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ, মৌসুমী জলবায়ু অঞ্চল, গ্রীষ্মকালীন বৃষ্টি এখানে। আর নীলনদের বাড়তি জল কিনা নীলনদের নিম্ন অংশে বন্যা, জুন থেকে সেপ্টেম্বর মাসে বন্যার ফলে নদীর দুই তীরে নতুন পলি সঞ্চয় হয় আর উর্বর কৃষি জমি। পরবর্তী পৃষ্ঠে নীলনদ অববাহিকার চিত্র দেওয়া আছে। এখানে কিছু বলা হচ্ছে যে বদ্বীপ অঞ্চল, না কায়রো থেকে ভূমধ্যসাগর উর্বর পলিসমৃদ্ধ কৃষি এলাকা। অববাহিকার নিম্ন অংশ আসোয়ান থেকে কায়রো 6টি ধাপে নদীটি নেমে গেছে, তৈরি করেছে 6টি জলপ্রপাত। মধ্য অববাহিকা, না মালাকল থেকে খার্তুম অসমতল সাভানা তৃণভূমি দেখা যায়। অববাহিকার উচ্চ অংশ ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকার শহর। আর নদীর উৎস অঞ্চল কোথায়, না তানজানিয়া দেশের বুরুন্ডি মালভূমি অঞ্চলে। এখানে বলা হয় যে নতুন পলি পড়া উর্বর মাটিতে গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলার চাষ হয় সারা বিশ্ব জুড়ে, ইজিপশিয়ান কটন নামে যা খ্যাত আর কি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলার চাষ হয় সারা বিশ্ব জুড়ে, যা বিখ্যাত কী নামে খ্যাত, না ইজিপশিয়ান কটন নামে খ্যাত। নীলনদ অববাহিকায় উৎপাদিত ফসল, নীলনদ অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয়, না উচ্চ অববাহিকায় হয় কফি, কলা, তামাক ইত্যাদি। আর মধ্য অববাহিকায় গম, খেজুর, জোয়ার, চীনাবাদাম ইত্যাদি। নিম্ন অববাহিকায় জলপাই, যব, ভুট্টা ইত্যাদি। আর বদ্বীপ অঞ্চলে ধান, গম, তুলো ইত্যাদি। বন্যার জলের সাথে নতুন পলি এসে মাটিতে মেশে, কিন্তু বন্যার ফলে ঘরবাড়ি ধসে পড়ে, চাষের জমিতে ফসল নষ্ট হয়, গরু ছাগল মারা যায়, সম্পত্তি নষ্ট হয়। তাহলে বন্যার অতিরিক্ত জলকে আটকাবার জন্য কী উপায় অবলম্বন করা যেতে পারে? রাজর্ষি বলে নদীতে বাঁধ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যেতে পারে। বাঁধের জল প্রয়োজন মতো ছাড়া হয়। রাজর্ষি মাইথন জলাধারা দেখেছে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে বরাকর নদীতে বাঁধ তৈরি করা হয়েছে। নীলনদের ওপর মিশরীয়রা বাঁধ তৈরি করেছে। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদী বাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীগুলি বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? নীলনদের ওপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। এখানে অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন আকার দেওয়া আছে যে পৃথিবীর বৃহত্তম বাঁধ কিনা, উচ্চ আসোয়ান বাঁধ মিশরের। আর ব্লু নীলের ওপর তৈরি হয়েছে কি, জেবেল আউলিয়া বাঁধ। সুদানের ব্লু নীলের ওপর দেওয়া হয়েছে কি, সোনার ও আটাবারা বাঁধ। মিশরের আরও কতগুলো বিখ্যাত বাঁধ হলো কি, লেক নাসের বাঁধ, নাক হামাদি, ইসনা, অ্যাসিউট, এগুলো হচ্ছে কোথায় কি বাঁধ দেওয়া রয়েছে সেগুলো লেখা রয়েছে। আর পৃথিবীর বৃহত্তম বাঁধ হচ্ছে উচ্চ আসোয়ান বাঁধ মিশরের। পরবর্তী পৃষ্ঠে দেখা যাচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, না কী কী উদ্দেশ্য? পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, জল পরিবহন, মাছ চাষ। নীলনদের অববাহিকায় খনিজ সম্পদ তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু পরিমাণে খনিজ সম্পদ যেমন ম্যাঙ্গানিজ, ফসফেট, আকরিক লোহা, খনিজ লবণ ইত্যাদি মিশর এবং সুদান থেকে পাওয়া যায়। আর নীলনদের অববাহিকায় উপযুক্ত পরিমাণে জলের যোগান, কাঁচামালের সহজলভ্যতা, প্রচুর শ্রমিক সুলভ, জলবিদ্যুৎ ইত্যাদি কারণে মিশর ও সুদানে বেশ কিছু শিল্প গড়ে ওঠে, যেমন কী কী, বস্ত্রবায়ন, পশম, সিমেন্ট, মোটর গাড়ি ইত্যাদি।
বলছে জেনে রাখো দেখি নিম্নদের ধারে কৃষি শিল্প যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত যে মিশরের বেশিরভাগ মানুষ 80% এখানেই বসবাস করে, আর বাকিরা আশেপাশের মরু অঞ্চলে মরুদ্যানগুলোর ধারে ঘরবাড়ি বানিয়ে থাকে। আর নিম্নদের নিম্ন অববাহিকায় কায়রো, আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ, পোর্ট সুয়েজ ইত্যাদি বিখ্যাত শহর গড়ে উঠেছে। তাহলে নিম্নদের নিম্ন অববাহিকায় কোন কোন শহর হচ্ছে, যদি প্রশ্ন আসে আমরা এই শহরের নামগুলো বলতে পারবো। আর মিশরের রাজধানী কি না, মিশরের রাজধানী কায়রো, এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, শিল্প বাণিজ্য কেন্দ্র। নিম্নদের অববাহিকা অঞ্চলে মানুষের জীবনে নিম্নদের প্রভাব সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট ধারণা তৈরি করো। পরবর্তী পৃষ্ঠায় পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কি? সাহারা। সাহারা মরুভূমি বলা হয়েছে কি না, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো আফ্রিকার সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এতটাই বড় যে একটা গোটা ইউরোপ মহাদেশ বা আড়াইখানা ভারতবর্ষ ঢুকে পড়তে পারে সেখানে। পাথুরে পাহাড়, বাতাসের আঁকিবুকি কাটা দিগন্ত, বিস্তৃত ধুধু বালির প্রান্তর, উটের দল নিয়ে হেঁটে চলে যাযাবরের জীবন কথা, মরুদ্যান, মাঝে মাঝে কাঁটা গাছ, এই হলো কি সাহারা। সাহারা মরুভূমির সীমা কি না, আটলাস পর্বত ও ভূমধ্যসাগর উত্তরে, তারপর আটলান্টিক মহাসাগর, সাহেল তৃণভূমি, লোহিত সাগর। পরবর্তী পৃষ্ঠায় কি সাহারা মরুভূমির বিষয়ে কিছু বলা হয়েছে, তেমন কি উচ্চতা ও বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল। প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহাগার ও টিবেস্টি মালভূমি অপেক্ষাকৃত উঁচু। বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয়। গাছপালাহীন প্রান্তরে বাতাস পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা নকশা তৈরি করে। সাহারা মরুভূমির ভূমিরূপগুলি কী কী না, যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোটো পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্গ, আর যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে হলো হামাদা বলে। তারপর হচ্ছে ওয়াদি। ওয়াদি কাকে বলে না, সাহারা বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো নদীর খাতগুলোকে কী বলা হয়, ওয়াদি। আর রেগ কি না, যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। তারপর হচ্ছে কি সাহারা মরুভূমিতে বহু মরুদ্যান দেখা যায়। কুপরা, সিওয়া, টিমিমন, ঘারজাইয়া, বাহারিয়া সাহারার উল্লেখযোগ্য মরুদ্যান। সাহারার জলবায়ুটা কেমন না, দিনের বেলা ভীষণ গরম আর বাতাসে জলীয়বাষ্প থাকে না, তাপমাত্রা মাঝে মাঝে 58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। রাতের বেলা বেশ ঠান্ডা, তাপমাত্রা নেমে যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। এখানে গাছপালা কি না, ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায় এখানে, তবে মরুদ্যানের আশেপাশে ঘাস, খেজুর প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। মরুদ্যানে সামান্য জলের যোগানে কি হয়, ভুট্টা, জোয়ার, বাজরার চাষ হয়। মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের কী বলে, যাযাবর। তাহলে এখানে পশুরা যাযাবর কাকে বলে, বা মরু অঞ্চলে কী কী গাছপালা দেখা যায়, তাদের জলবায়ু কেমন, যাযাবরের খাদ্য কী ছিল সেখানে না, যাযাবরেরা উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। পশুর দুধ ও মাংস তার প্রধান খাদ্য। সাহারার সম্পদ কি না, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় লিবিয়াতে, আলজেরিয়াতে। এছাড়া লবণ, কয়লা, আকরিক লৌহও পাওয়া যায়। তবে অত্যাধিক গরমের কারণে এখানে খনিজ আহরণ করাই কষ্টসাধ্য। এখানে কি হচ্ছে একটুখানি নাকি, গরমকালে সাহারা মরুভূমির উপর এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় একে কী বলা হয়, খামসিন নামে ডাকা হয়। আর গিনি উপকূলীয় অঞ্চলে খামসিনকে কী বলা হয়, হারমাট্টান। এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায়, তাকে স্থানীয় ভাষায় কী বলা হয়, সাইমুম। আর লিবিয়া আল আজিজিয়ার ত্রিপলির দক্ষিণে তাপমাত্রা সবচেয়ে বেশি। তাহলে আফ্রিকা মধ্যে কোথায় তাপমাত্রা সবচেয়ে বেশি না, লিবিয়ার আল আজিজিয়ারে। তাহলে এখানে হচ্ছে উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। তাহলে মরুভূমিতে বা সাহারাতে অধিবাসী যাতায়াতের প্রধান মাধ্যম কি, উট। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে কী বলা হয়, ক্যারাভান। তাহলে এখান থেকে প্রশ্ন থাকে ক্যারাভান কাকে বলে না, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। তবে বর্তমানে পাকা রাস্তা তৈরি করা হয়েছে, খনি অঞ্চলে উন্নয়নের জন্য বিমানবন্দরও তৈরি করা হয়েছে। এখানে বলা যায় সময়ের সাথে সাথে সাহারা নাকি, সময়ের সাথে সাথে সাহারা পাল্টাচ্ছে। জায়গায় জায়গায় ঘাস লাগানো হয়েছে, অত্যন্ত চওড়া পাকা রাস্তা পুরানো উট চলা রাস্তার উপর দিয়ে চলে গেছে। উঁচু বাড়ি, মসজিদ তৈরি হয়েছে। উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে। সাহারায় তুষার রেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে। বিভিন্ন পশুপালক যাযাবরেরা এখন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলোতে কাজ করে। এরা এখন স্থায়ীভাবে শহরে বসবাস করে। বিশ্ব উষ্ণায়ন ও সাহারা কী হচ্ছে না, পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, কিন্তু পৃথিবীর উষ্ণ হওয়ার জন্য সাহারায় কী পরিবর্তন হচ্ছে না, আমাদের ভাবনা এটাই আছে যে সাহারা আরও গরম বাড়ছে, সাহারায় মরুর আরও বিস্তার হচ্ছে, ঢুকে পড়ছে আশেপাশের বৃষ্টিবহুল অঞ্চলে, গ্রাস করে নিচ্ছে আফ্রিকার সবুজকে। কিন্তু সত্যি কি তাই? সাহারা মরুভূমি
তে পাথরের ওপর কিছু উদ্ভিদ ও জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় সাহারা কোনো একসময় বৃষ্টিবহুল অঞ্চল ছিল। তাহলে কি করে সেই জায়গায় তৈরি হলো মরুভূমি? জলবায়ুর পরিবর্তনের ফলে সাহারা গাছপালা যুক্ত ঘন সবুজের জঙ্গল থেকে ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু এখন আবার সাহারায় বৃষ্টি বাড়ছে, সবুজ বাড়ছে, কৃষিজমি দেখা যাচ্ছে, পশুপালন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন সাহারাকে হয়তো ভবিষ্যতে আবার করে তুলবে শস্য শ্যামল। হাতে কলমে কি বলা যায় না, বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়া পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো। তোমরা এটা জানার চেষ্টা করবে এবং এটা নিজে থেকে করার চেষ্টা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক করো।